এখন গেছে বিএনপি দিয়ে যদি 200 আসন পায়, তাও তো নুরুরে যেভাবে নেস্তনাবুদ করে দিল তার আসনে। এই নুরুর যেখানে আটকাইলো, তোমার কি অবস্থা তোমার এলাকায় জানি তো আমি। এটা কি হবে, আমি কার সাথে যাব? আমি তো এখনই বিএনপির সাথে চূড়ান্ত কোনো আলোচনা যাইনি। বিএনপির সাথে কি আমরা এখন আছি? আমার কথাটা একটু শেষ হয়নি। তো তোমার সময় তুমি বলো, তোমার সময় তুমি বলো, টক শো, তোমার সময় তুমি বলো, আমি বলবো না। হ্যাঁ, আমার সময় 200 লোক নিয়ে এটা মিছিল করতে পারে না, 500 তো দরকার, 200 লোক হওয়া খুব কঠিন, এবং এতে কোনো জনগণের কোনো আছে কিনা সন্দেহ আছে। এই জন্য এক এক সময় একটা কথা বলে। সেই প্রোগ্রামে কেন আপনি আওয়ামী লীগকে দাওয়াত দিয়েছিলেন? যে যারা আসলে এই 15 মাস ধরে সংস্কার 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 এই শব্দগুলো তারা বলতেই থাকলো, তারা কি নিজের সংস্কার করেছে, দলের সংস্কার করেছে, নেতৃত্বের সংস্কার করেছে? অর্থাৎ তারা মনে করে সংস্কার মানে এই পুঁথিগত বিদ্যা, এইখানে লেখা হবে 1 2 3 সিরিয়াল, হ্যাঁ, এই লাইনগুলো লেখা মানেই সংস্কার। এটা কি হয়? কারণ এই লাইনগুলো লিখলাম, এরপর তো আমাকে মানতে হবে। তার মানে কি এই লাইন লেখার পাশাপাশি আমাকেও সংস্কার করতে হবে। এই সংস্কারটা হয় নাই, যে কারণে যেটি হয়েছে, আমাদের মানসিকতা যেহেতু সংস্কার হয়নি, সেহেতু এখন এই ঝগড়াঝাটি শুরু হয়ে গেছে। দেখেন, আমি নিজে ঐক্যমত্য কমিশনে গিয়েছি, আকন ভাই তিনিও ছিলেন, আমি দেখেছি যে ইসলামী আন্দোলন বাংলাদেশ তারা বেশ সফট ছিল। যেমন গণভোটের ব্যাপারে, একই দিনে গণভোট, একই দিনে জাতীয় নির্বাচন, তারা বলেছে যে আগে হলে ভালো, বাট সরকার যদি একই দিনে করে কোনো আপত্তি নাই, সরকার সিদ্ধান্ত নিক। আকন ভাই নিজে বলেছে, আমি শুনেছি। তো যাই হোক, এটা খুব ভালো, এই ধরনের পজিশন ভালো। এনসিপি আজকে দেখলাম একই ধরনের পজিশন, যে আগে বললেও সমস্যা নাই, ওনারা এই পজিশনে নাই। ওনারা আছে কি না সেটা তো পরের কথা, আমি শুনেছি না, সেটা তো জামাতের একটা রিজিড পজিশন। এখন ইসলামী আন্দোলন বাংলাদেশ অতীতে জামাতের সাথে এক ধরনের মানে রাজনীতি ছিল, যেটা আসলে দূরত্বের রাজনীতি, এখন তাদের নৈকট্যের রাজনীতি। তো সেই জায়গা থেকে জামাত যেহেতু বড় দল, তো সেই জায়গায় জামাতের পথ অনুসরণ করছেন। বিষয়টা হলো, জামাত যে কথা বলছে, স্বাভাবিকভাবে ইসলামী আন্দোলন বা অন্যান্য দলগুলো যুগপথে আছে, একই কথা বলতে বাধ্য হচ্ছে। কিন্তু ঐক্যমত্য কমিশনের মিটিং এ তাদের একটা সফটনেস ছিল, অর্থাৎ তারা কোনো আপনার হটকারিতা চায় না। আমার মনে হয় আমার কাছে মনে হয়েছে ঠিক একইভাবে এনসিপির পজিশনও কিন্তু ওইখানে আমি খুব সফট দেখেছি, যে পরবর্তীতে যদিও তারা গণভোট আগে দাবি করেছে, এখন আবার দেখেন নাহিদ ইসলাম তিনি কিন্তু আজকে যেটি প্রেস ব্রিফিং করলেন, তিনি বলছেন আগে হলেও সমস্যা নেই, একই দিনে হলেও সমস্যা নেই, সরকার যেটি ভালো মনে করে সেটি করুক। আমার মনে হয় রাজনীতি আসলে এরকম হওয়া দরকার। রাজনীতি যদি এরকম হয় যে আগে না হইলে কোনো সংস্কার হবে না, তবে গণভোটটা আগে হয়ে গেলে কি সংস্কার হবে? আপনার দলের কি সংস্কার হয়েছে, নেতৃত্বের কি সংস্কার হয়েছে, গণতন্ত্র কি আছে? এই যে দেখেন বিএনপির মধ্যে এক এক জেলায়, আপনি কি মনে করেন নাহিদের এই বক্তব্য তিনি এই জায়গায় অবস্থান অড় থাকতে পারবেন? নাহিদ যদি না থাকতে পারে তাহলে তো মানুষ নাহিদকে, কিন্তু 2 দিন আগে তো বিএনপি জামাতের সাথে একসাথে তাদের সমালোচনা করলেন কিভাবে? না, এখন নাহিদ সমালোচনা করতে পারবে না। নাহিদ রাজনীতি করেন, যে কারো সমালোচনা করতে পারেন, কখনো আমার করবে, কখনো আপনার করবে। তবে আমি একটা জিনিস লক্ষ্য করছি যে জামাত ইসলামকে আসলে সমালোচনা করা যায় না। কেউ যদি জামাত ইসলামকে নিয়ে সমালোচনা করে ফেসবুকে, মিডিয়াতে, মানে এমন ভাবে সাইবার অ্যাটাক করা হয় যে আসলে মানে এক ধরনের মানসিক অস্বস্তি। আমি গতকাল একটি লেখা লিখেছি, আমি চেক করলাম আজকে যে জামাত ইসলামের নেতা কর্মীরা এত জঘন্য ভাষায় ভাষায় লিখতেছে, আমার বিরুদ্ধে গালিগালাজ করতেছে, প্রমাণ আমি দেখাইতে পারবো, আপনি চাইলে এখনই বের করে দেখাইতে পারি। অন্যান্য দলগুলো কি তাদের অন্যান্য দলগুলোর মধ্যে আমি দেখেছি অনেকটা সহনশীলতা আছে, কিন্তু জামাত ইসলামের নেতৃবৃন্দ বা শিবিরের নেতৃবৃন্দের ভিতরে সহনশীলতার জায়গাটা কম। তারা যদিও দেখায়, উপরে দেখায় যে না আমরা খুব আন্তরিক, কিন্তু তারা তো বিশ্ববিদ্যালয়গুলোতে সহনশীলতার নজির রাখছে। বিশ্ববিদ্যালয়গুলোতে তো অনেক ধরনের মেকানিজম কাজ করেছে। এই মেকানিজমকে আমি বলবো এখানে, মেকানিজম কি, ইসলামী ব্যাংক থেকে আপনার প্রত্যেক হলের মনে করেন যে 15-20 জন 30 জন করে বৃত্তি পেয়েছে। এরপরে এরকম ইসলামী যে প্রতিষ্ঠানগুলো রয়েছে তাদের বিভিন্ন আপনার বিভিন্ন বৃত্তিদাতা প্রতিষ্ঠান রয়েছে। এছাড়া আপনার রমজানের সময়, আপনার কোরবানির ঈদের সময় মাংস দেওয়া, এরপরে দেওয়া, ফিল্টার দেওয়া, নানান ধরনের সুযোগ সুবিধা। কোনো শিক্ষার্থীর বাবা অসুস্থ হয়েছে, তার চিকিৎসার ব্যবস্থা করা, এরপরে হাসপাতালে ইবনে সিনাতে ডিসকাউন্টের ব্যবস্থা করা। তো এই কাজগুলো করেছে। এই যে মানুষের অভাব এবং দারিদ্রতার সুযোগ নেওয়া, ওয়েলফেয়ারের রাজনীতি করা। ওয়েলফেয়ার মানে কি? ওয়েলফেয়ার মানে এই বিষয়টা নিয়ে আপনার কাছে আমি একবার আসবো, তো তার আগে একটু আমি আশরাফুল আখনের কাছে যেতে চাই। উনি কথা বলতে চেয়েছিলেন আপনার, যে আপনারা উনি বলছেন ঐকমত্য কমিশনে আপনারা গণভোটের কথা
নির্বাচনের দিনে বলেননি যে আপনাকে তো উনি উদ্ধৃতি করেছেন, আসলে এবারে- কিন্তু এখন জামাতের দাবির সাথে আপনার জামাতের পথে প্রশ্নই অনুসরণ আসে না, করছেন, প্রশ্নই এটি আসে যদি না। বলতেন। আমরা মানে আপনাকে সেখানে- বাধ্য হচ্ছেন আমরা কিনা, উনি 6টা বলছেন দল- বাধ্য হচ্ছেন। আমরা 6টা দল, ইসলামী দল এবং দেশপ্রেমিক কিছু দল আছে, আমরা কিন্তু ওইখানেই আমরা আলাদা আলাদাভাবে আমরা জাতীয় সংসদ নির্বাচনের আগেই গণভোট চাই, এবং তার একটা সুন্দর একটা ব্যাখ্যাও আমরা দিয়েছি কেন আগে গণভোট চাই। এটার উপরে কিন্তু মানে ঐকমত্য কমিশনে, হ্যাঁ, কিন্তু উনি তো বলছেন আপনার না, ঐকমত্য ওইটা বোধহয় সে ভুলে গেছে, যাই না হোক, না কিছু আমি না। শুনছি ভাই, না তুমি শুনছো কেন? কথা না না বললাম আমি আমরা, আপনাকে বললাম ধন্যবাদ হলো দিই। আমরা, বললাম হলো আমরা। আমি আপনাকে ধন্যবাদ দিয়েছি যে ভাই আপনি খুব না না ভালো না না বক্তব্য না দিয়েছেন। সেটা বক্তব্য তো বিভিন্ন আপনার বাবাই অবশ্যই দেয়। খেয়াল থাকার কথা। তারপরে আমরা সাংবাদিক সম্মেলন কিন্তু একই কথা বলেছি, এবং কেন নির্বাচনের দিন আমরা আমি গণভোট একটা চাই না। একটা কোট করি আসলে এখন, সেটা হচ্ছে বিপাটি মুজিবুর রহমান মঞ্জুও বলেছেন যে আসলে ঐকমত্য কমিশন যখন আমরা কথা বলি তখন সবাই যার যার মতো করে ছাড় দেই, আর যখন বের হই তখন টেলিভিশনের সঙ্গে সাক্ষাৎকার দেওয়ার সময় আমরা ভিন্ন কথা বলি। তাহলে এই কথা তো কেন উনি বললো মঞ্জু উনি ভাই? বলছেন যে টেলিভিশনগুলোকে বাতিল করে দেওয়া উচিত। না না উনি যে যা বলতে পারে, কিন্তু আমি তো এটা তো টেলিভিশন আইছে তো আমাদের ওইটার মধ্যে যে কি কয় বাংলাদেশ টিভি যেটা জি, বিডি টিভি, বিটিভি, সেখানে কিন্তু এটার একটাই আছে, হ্যাঁ, আমরা কি কয় ডকুমেন্টারি এভিডেন্স আছে যে আমরা সবাই কিন্তু নির্বাচনের সংসদ নির্বাচনের আগেই আমরা নভেম্বরের মধ্যেই আমরা এই গণভোট গণভোট চেয়েছি। চাচ্ছেন। কেন চেয়েছি? একই দিনে হইলে কোনোটারই কোনো তাৎপর্য থাকে না। আর এই গণভোটটা হবে কার ভিত্তিতে, কিসের ভিত্তিতে? আগে যদি জুলাই সনদের যদি একটা গণভোট হইয়া যায়, তো এইটার উপরে নির্ভর করবে আগামী দিনে জাতীয় সংসদ নির্বাচন। কাজে এইটা ওনরা যেটা একটা কথা বলে যে এত টাকা 2000 2500 কোটি টাকা লাগবে, এই টাকা, এটা কিন্তু আর কোনো ব্যাখ্যা নাই। টাকা খরচ হবে দেশের, এই যেখানে ওই একটা নাসিরুদ্দিন পাটোয়ারির বছরে একজন দুর্নীতিবাজদের টাকাই তো অনেক দুর্নীতির টাকা। তাকে এই টাকাটার অজুহাতে একটা উৎসবমুখর পরিবারে হা বা না ভোট, ইতিমধ্যে কিন্তু হা বা না ভোট শুরু হয়ে কিন্তু গেছে। এই টাকাটা ওনারা বলছেন যে রাষ্ট্রের এই টাকা খরচ করার কি দরকার? না না ওনরা রাশেদ ভাই বলছেন যারা বা বলছে BNP রাষ্ট্রটা বলছে। ঘেরাই তো লক্ষ লক্ষ কোটি টাকা দুর্নীতি করছে, 5বার বিশ্ব দুর্নীতি চ্যাম্পিয়ন হয়েছে কাদের আমলে? তার দুর্নীতি করছে না, কারা? চাঁদাবাজি করছে না, কারা করছে? কারণ আপনি জানেন না রাশেদ ভাইরা? রাশেদ ভাইরে কারো করবে? রাশেদ ভাই যেগুলোকে সুর মিলাইতেছে তারা আচ্ছা আচ্ছা, তারা করছে না? এটা দেশের ডকুমেন্টারি এভিডেন্স আছে না, টিআইবির রিপোর্ট আছে না, তারা এই কাজটা করছে না। তারপরে কাজী এইটা তো তারপরে নাসিরুদ্দিন পাটোয়ারি তো একটা লোকের নাম বলে দিচ্ছে যে ও যা দুর্নীতি করছে, এই টাকাই তো একটা গণভোট হয়ে যায়, করছে না? মানে হেনা কি বলছে যে মামলা করবো, হ্যাঁ বুঝতে করো মামলা দিয়া। আপনি কি এটা বিশ্বাস করছেন? হ্যাঁ আপনি কি বিশ্বাস করছেন যে নাসিরুদ্দিন পাটোয়ারি যা বলছে সব সত্য? না বলছে তো, এখন না, মামলা আমি করলে just- মামলায় প্রমাণ আমি হবে। কেন বলছি? না না নাসিরুদ্দিন পাটোয়ারি কিন্তু জামাতের বিরুদ্ধে বলতেছে যে জামাত ভাতাবাজি করতেছে। মামলায় প্রমাণ হবে ও সত্য না মিথ্যা বল, যাই হোক। না, এখন ভাই যদি একটু আপনি আমাকে অ্যালাউ করেন 30 সেকেন্ড, সেটা হলো নাসিরুদ্দিন পাটোয়ারি কিন্তু জামাত ইসলামের বিরুদ্ধে বলতেছে, সারাদিন গালিগালাজ করতেছে, তাই বিএনপি না? বিরুদ্ধে তো বলে। আমি এটাই বলতেছি যে আপনি যেহেতু নাসিরুদ্দিন পাটোয়ারির কোটেশনটা আনলেন, এই জন্যই বলছি যে তার কথা যদি আপনাকে বিশ্বাস করতে হয় তাহলে জামাতের বিরুদ্ধে যা বলেছে নাসিরুদ্দিন পাটোয়ারি যে সেটা বলছে বিশ্বাস যে করতে ওর হবে। টাকা খরচ হবে, এই তো অজুহাত। জি। তাতে বোঝায় কি তারাও নির্বাচনের আমার আগে মনে হয় গণভোট আমার চায়। কথাটা আপনি না, বুঝেছেন। আমি বুঝতেছি, যাই হোক। তার মানে ওইটা যদি বিশ্বাস করতে হয় তাহলে এটাও বিশ্বাস করতে হবে। তাহলে এই জামাতের এই ধরনের চরিত্র যেটা নাসিরুদ্দিন পাটোয়ারি বলছে, তাহলে এই চরিত্রের সাথে আপনি কেন আর যাচ্ছেন? কি চরিত্র এদেশের মানুষ সব জানে, এদেশের চরিত্র কার কি এদেশের মানুষের বুঝতে বাকি নাই। এদেশের রাজনীতি যারা করে না, তাদের হলো- জামাত- শোনো, চারটে নাসিরুদ্দিন হলো- পাটোয়ারি এখন যা বলছে- তাদের হলো 4টে বৈশিষ্ট্য রাজনীতি জি। যারা করে, তাদের মৌলিক 4টে বৈশিষ্ট্য। কি? 1 নম্বরে তারা মিথ্যা কথা বলে, অধিকাংশ লোক মিথ্যা কথা বলে। 2 নম্বরে চরিত্র নাই, হ্যাঁ। 3 নম্বর হলো আধিপত্যবাদের সাম্রাজ্যবাদের দালালি করে। 4 নম্বর করে মানুষ অধিকারের কথা বলে, অধিকার হরণ করে। এই 4টে হলো চারটা। রাজনীতির বৈশিষ্ট্য। এই তো রাজনীতি তো আপনারাও করেন, তাহলে আমরা এই প্রচলিত আপনারা কি সকল- সেই চরিত্রের মধ্যে না, না, আছেন? আমরা এই সকল রাজনীতি যারা ক্ষমতায় ছিলেন, এটা হলো ক্ষমতাসীনদের যারা ছিল, ক্ষমতায় যারা ছিল, তাদের হলো 4টে বৈশিষ্ট্য ইতিমধ্যে প্রকাশ আমার পেয়েছে। কথাটা একটু শেষ হয়নি। না না যদি আমাকে শেষ করে- তো তোমার সময় তুমি বলো, না, না, না আপনার তোমার কাছে, সময় তুমি বলো, আপনার কাছে, না, যেহেতু না, talk show, না না যদি অনুমতি দেন। তোমার সময় তুমি আচ্ছা, বলো, ঠিক আছে, আমার না দিলে আমি বলবো না। হ্যাঁ আমার সময়। Thank you. যার কারণে এরা কখন কি বলে না বলে, এই যে মনে করেন বিএনপি, এরাও তো একবারে ফ্যাসিস্টদের সহযোগী ছিল, আওয়ামী লীগের সহযোগী ছিল। 18 সালে যদি তারা নির্বাচন বয়কট, আমরা 11টার সময় বিএনপি আওয়ামী লীগের সহযোগী ছিল। ফ্যাসিস্টের সহযোগী ছিল না। 18 সালে তারা নির্বাচিত হয়ে 6 জন এমপি পার্লামেন্টে গেল না, ও আচ্ছা, সেটা- এখানে শপথ পড়লো না। 6টা এমপি, মাত্র 6 জন, তার মধ্যে একজন নারী সংরক্ষিত আসনের মহিলা এমপি, তাকেও তো বসাইল সে, এই যে রুমিন ফারহানাকে। তাহলে বোঝা গেল কি, যদি সেই দিন যদি বিএনপি শপথ না পড়তো,
ওই পার্লামেন্টে না যাইতো, তাই কিন্তু 24-এর এই ঘটনা আওয়ামী লীগ ঘটাইতে পারে না। কাজে এই যে দেখা গেল আওয়ামী ফ্যাসিস্টদের এবং গণভবনে যখন ডাকলো এই সকল দলকে, আমরা তো সেখানে প্রত্যাখ্যান করি যে হাসিনা কোনো ডাকে যাবো না, বিএনপি তো সেই ডাকে গেছে, বিএনপি সেখানে যে আলাপ সংলাপ করছে তারা। কাজে এই জন্যে কেটা কোন কথা বলে না বলে, এই তারপরে মনে করেন সুপ্পুর পদত্যাগ, এই সুপ্পুর পদত্যাগ কিন্তু বিএনপি চায় নাই, আমরা সবাই চাইছি সুপ্পুর পদত্যাগ, কিন্তু উনি ওরা যদি চাইতো বিএনপি চাইছে সুপ্পুর পদত্যাগ হয়ে যাইতো। এসে অনেক ভালো লোক আছে, 100 টাইম বেটার লোক আছে, এই সাংবিধানের দোহাই দিয়া অজুহাত দিয়ে তারা এটা আওয়ামী লীগের নিষিদ্ধ তো তারা চায় নাই। আমরা যখন রাত 2টার সময় যমুনার সামনে গেলাম এনসিপি আমরা সহ, তখন কিন্তু তারা কিছু চায় নাই। যখন শাহবাগে আন্দোলনের মাধ্যমে রাত্রে ঘোষণা হলো যে এটা কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে, তখন তারা বলছে 3 মাস আগে আমরা লিখিত দিয়েছিলাম আওয়ামী লীগ নিষিদ্ধ করার জন্য, বিএনপি বলতেছে। তাহলে বোঝা গেল এরা কিন্তু যত বড় বড় যতই কথা বলুক না কেন, এরা আওয়ামী লীগের ভাষায় কথা বলে, এরা ভারতের ভাষায় কথা বলে, তাদের নেগেটিভ বর্ণনা করে। আওয়ামী লীগ যেমন মৌলবাদ দেখতে পারতো না, ভারত যেমন মৌলবাদ মানে ইসলামী পন্থা মানে মৌলবাদ, এরা মৌলবাদের উত্থান ঠেকানোর কথা বলে। শুধু আরেকটা মারাত্মকতার একটা কথা বলেছে, যে কথাটা একজন মুসলমান হিসাবে এই কথা কেউ বলতে পারে না, যে আমরা শরিয়ায় বিশ্বাস করি না, আমি নামাজ পড়েন না, এটা একটা ভিন্ন, আমি নামাজ পড়ি না এটা ভিন্ন, কিন্তু নামাজ লাগে না, নামাজ বিশ্বাস করি না, তোমার তো কথা। একটা বিষয় চলে যাচ্ছে আমরা, এই সব কথা যারা বলবে, এই সব কথা যারা বলবে, তাদের রাজনীতি হলো উদ্দেশ্য প্রণীত এবং ব্যক্তি স্বার্থের জন্য তাদের রাজনীতি হলো খাই খাই রাজনীতি। জি আশরাফ আলী, এখন আমি একটা প্রশ্ন করি যে নুরুল হক নূর, যিনি গণতন্ত্র পরিষদের সভাপতি, তিনি বলছেন রাজনৈতিক ফায়দা ও মানুষকে বিভ্রান্ত করার জন্য, নিজেদের ধান্দাবাজির জন্য গণভোটের দাবি জানানো হচ্ছে, অর্থাৎ নির্বাচনের আগে গণভোটের দাবি জানানো হচ্ছে। একইভাবে উনিও বলছেন যে নাসিরউদ্দিন পাটোয়ারি বলছেন যে যারা গণভোট আগে দাবি করে তারা ভাওতাবাজি করছেন। এই ভাওতাবাজিতে আপনারা নাসিরউদ্দিন পাটোয়ারির কথা কি বলা যায়, যে আগে গণভোট দিলে টাকা খরচ হবে বেশি আলাদাভাবে, তাহলে উনি বললেন যে ওই নয়নের টাকাই তো একটা গণভোট হয়ে যায়, তাহলে বোঝা গেল সে আগে চায়, সে গণভোট আগে চায়, তাহলে টাকার চুরির কথা বলবে কেন? যারা বলছে টাকা খরচ হয় বেশি, এই কথাটা যদি হয় তাহলে ও বলবে কেন যে নয়নের টাকাই তারা গণভোট হয়, টাকার কোনো চিন্তা নাই। যদি বাদ দেয় গণঅধিকার পরিষদের এই যে নুরুল হক নূরের কথা, উনি বলছেন ধান্দাবাজি করছেন। এই কথা নিয়ে আর বলতে চাই না, নতুন সংগঠন তো অনেক ভাঙ্গা করা চড়ে উঠতে অনেক সামনে আসে তাদের, কাজে এখন এই কথা যে বলছে তাকে জিজ্ঞেস করা উচিত। আমি নতুন সংগঠন বলে কি ওদেরকে জনপ্রিয়তা নেই না, এবার আগামীতে ভোটে প্রমাণ হবে তার জনপ্রিয়তা আছে না নাই, এটা আগামীতে ভোটে প্রমাণ হবে। এই যে এনসিপির কি জনপ্রিয়তা, আজকে এটা তো ইউনূস সাহেবের দল, তাহলে জাতিসংঘে নেই কেমনে, তাকে জাতিসংঘ নিল কেমনে, কোন ক্রাইটেরিয়ায় এনসিপি জাতিসংঘে যাইতে পারে বলে? হ্যাঁ, কাজে এই যে বিষয়টা এটা মনে রাখতে হবে, জনপ্রিয়তা মানে কি, জনগণের আস্থা অর্জন করে, এই না সেটা কেন কি এমন কি গণঅধিকার এমন কোন কাজ করলো, এনসিপি এমন কোন কাজ করলো জনগণ তাদের হুমড়েই পড়বে? জি ধন্যবাদ। আমি একটু যদি রাশেদ খানকে যেতে দেখি, এমন কি কাজ করেছেন যে জনগণ আপনাদের উপর হুমড়ি খেয়ে পড়বে, আপনাদেরকে ভোট দিয়ে নির্বাচিত করবেন? ধন্যবাদ ভাই। রাজনীতিবিদদের চরিত্র সম্পর্কে বলেছে, প্রথমত মিথ্যা বললাম। দেখেন, আমি যদি বলি একটা প্রশ্ন তার কাছে আমার, সেটা হলো যে তাদের একজন নেতা তিনি বক্তব্য দিয়েছিলেন যে এদেশে যদি কমিউনিস্টরা ক্ষমতায় আসে ইসলাম কায়েম করা যাবে, কিন্তু জামাত যদি কখনো ক্ষমতায় আসে ইসলাম কায়েম করা যাবে না। আমার প্রশ্ন হলো যে এই কথা তিনি দলের কেউ বলে? জি, দলের খুব শীর্ষ নেতা, ভাই জানে, সবাই জানে, কে জানে না, সবাই জানে। তো প্রশ্ন হলো এই কথা কি তিনি মিথ্যা বলেছিলেন না সত্য বলেছিলেন? আমি তার কাছে এই প্রশ্নটা করতেছি। না, কথা তো এক একজনে এক এক টাইমে বলতেই পারে। তখন যেটা ছিল যে ইসলাম কায়েম একদিন, আর ফেসিবাদ হটানো, ফেসিবাদ হটাইলে পরে হটানোর পরে আমরা ইসলাম কায়েম করবো। কিন্তু এখন ফেসিবাদের জন্য জামাতের সাথে যে আমাদের যারা নির্বাচনী সমঝোতা, এটা কিন্তু ফেসিবাদ আর আসতে না পারে, এই ভোট ডাকাতি হতে না পারে, একটা কার্যকর পার্লামেন্ট হতে পারে। এই জন্য কিন্তু আমরা এই যে এটা করেছি জামাতের সাথে, সেখানে কিন্তু আমাদের একটা পিয়ার পদ্ধতির দাবি কিন্তু আছে, লোয়ার হাউসে পিয়ার চাই। এই লোয়ার হাউসের পিয়ার তো এরাও এক সময় ছিল, এরাও তো ছিল পিয়ারের পক্ষে। এটা না আমি জিজ্ঞেস করতেছি, না এরপরে মিথ্যা ছিল না সত্য ছিল? না উনি বলছেন রাজনীতি এটা বলেছিল তাদের সিনিয়র নেতা ফয়জুল করিম, তাদের সাথেই ছিল না। তখন হয়তো বিভিন্ন সময় যেমন বাবু নবীর কথা বলে, এই জমিয়ত কথা বলে, জমিয়তে স্লোগান দিয়েছে, মানে সেই একটা রাজনীতিক একটা স্ট্যান্ড করেছে। এটা তার কথা, এটা তার কথা। এটা বলতেছি যে তাদের সিনিয়র নায়েবে আমির আপনার ফয়জুল করিম এই কথা বলেছেন
আমি তাকে জিজ্ঞেস করতেছি যে তিনি মিথ্যা বললেন না সত্য না বললেন? না, এই যে যখন বলছে বলছেন তো রাজনীতির কথাবার্তা। রাজনীতির কথা। তার মানে এইটা আপনাকে বলতে হবে যে রাজনীতিবিদরা রাজনীতির কথা বলেন, মিথ্যা বলেন না, তাই না? তার কথাই আর কি। না, মিথ্যা কথা তো অনেকে বলে। অনেকে বলে, তো আমি এজন্য আপনাকে জিজ্ঞেস করলাম যে এই আপনার যে নেতা- জামাতকে নিষিদ্ধ করা লাগে, এরা কইছে না, ওই যে কি কয় আলাল, জামাতকে নিষিদ্ধ করা লাগে, কইছে না? অথচ জামাত নিয়ে তার সরকার গঠন করলো। এই জামাতের হাতেই দুইটা প্রতীক দিয়া গাড়ি দিয়ে দিল, মন্ত্রী বানাইলো, ঠিক না? হ্যাঁ, এই বিএনপি বানাইলো তো। তারপরে রাজাকার আব্দুর রহমান বিশ্বাসকে রাষ্ট্রপতি বানাইলো, রাজাকার শাহ আজিজকে তারা প্রধানমন্ত্রী বানাইলো। এরা আবার এখন জামাত নিষিদ্ধ চায় কেন? তার স্বাধীনতা বিরোধী। আমি মনে হয় একটু আসতে চাই রাশেদ খান যদি গণভোট নিয়ে নুরুল হক নূরের এই অবস্থান বা তার এই বক্তব্য, তিনি বলেছেন রাজনৈতিক ফায়দা, মানুষকে বিভ্রান্ত করা, ধান্দাবাজি করা, এটার জন্যই আসলে গণভোট চাওয়া হচ্ছে, এই গণভোট আগে চাওয়া হচ্ছে কেন? তার মনে হচ্ছে যারা গণভোটের দাবি করছেন তারা ধান্দাবাজি করছে। একমাত্র পাগল এবং যারা আসলে মানে রাজনীতিটা বোঝে না, তারা ছাড়া কেউ বলতে পারে না যে জাতীয় নির্বাচনের আগে গণভোট দাও। মানে কেন বলতেছি শোনেন, সময় হাতে 3 মাস। আরে সরকারের তো ফিটনেস নাই, এই সরকার তো দুর্বল, ইতিহাসের দুর্বল সরকার। তো এই সরকারের কাছে আপনি 2টা নির্বাচন কিভাবে চান? একটা নির্বাচন চান, বলেন যে প্রয়োজনে গণভোট লাগবে না, কিন্তু আপনি শুধুমাত্র দেশকে আনস্টেবল করার জন্য, জাতীয় নির্বাচনকে বানচাল করার জন্য আপনি শুধু গণভোট চাচ্ছেন। আপনি বলছেন যে আপনার গণভোট না হলে সংস্কার হবে না। আমি আগেই শুরু করেছিলাম, আপনার দলের কি সংস্কার হয়েছে? আপনার দলের নেতৃত্বের কি পরিবর্তন হয়েছে? আপনি তো পরিবর্তন দেশের করতে চান, আগে নিজেরটা করতেন। আপনার নেতৃত্বের কেন পরিবর্তন হয় না? বছরের পর বছর কেন একই লোক আমির থাকে, প্রেসিডেন্ট থাকে, সভাপতি থাকে, কেন থাকে? আজকে তো সভাপতি আমির আমি হয়েছে। সেটাই বলতেছি, এটা কি সিস্টেম? ওরা তো গোপন ব্যালটে নাকি ভোট হয়েছে। গোপন ব্যালট, তাই না? তো আপনি আবার সিসি ক্যামেরা চান কেন? ইয়েতে আপনার নির্বাচনে কেন সিসি ক্যামেরা দেন না? আপনি যেটা করতে পারবেন না, তাহলে অন্যকে দিয়ে সেটা করাইতে কেন চান? মানে আপনি বলছেন যে দল, তো দলের মধ্যে গণতন্ত্র লাগবে না? এটা কি সংস্কার না? সংস্কার কি না? গণতন্ত্র না, জি, ভোট তো হয়। গোপন ভোট হয়। এই ভোটের মানে জনগণ তো জানে না যে কি ভোট হয়। আমি জাস্ট কথার কথা বললাম যে সংস্কার করতে হলে দলের করেন, দেশের করেন, সব জায়গায় করেন। মানে আপনি উপরে এক কথা বলবেন আর ভিতরে একটা লালন করবেন, এটা হইতে পারে না। আপনার প্রশ্নটা যদি আবার বলতেন। যে প্রশ্নটা হচ্ছে যে ওই গণভোট এটা এক ধরনের ধান্দাবাজি, সেটাই দেখেন, নুরুল যে ভাই বললো না যে রাজনৈতিক অনেক বক্তব্য হয়, তো রাজনৈতিক অনেক বক্তব্য আসে, তাই না? তো এই রাজনৈতিক বক্তব্য নানান প্রেক্ষাপটে, নানান মোমেন্টামে, নানান ধরনের আসে। তো সেই জায়গা থেকে নুরুল হক নূর বলেছে যে আগে গণভোট বাস্তবসম্মত নয়, যেহেতু আমাদের হাতে আছে সময় মাত্র 3 মাস। এই 3 মাসের ভিতরে এই ফিটনেসহীন এই সরকারের মাধ্যমে, কোনোভাবে এনজিও মার্কা সরকারের মাধ্যমে 2টা নির্বাচন সম্ভবপর নয়। বরং 2টা সম্ভব, ফিটনেসবিহীন এই সরকারের মাধ্যমে একটাও কঠিন, তারপরে তো করতে হবে সংস্কার। আপনি বলছেন তো সেই সংস্কারের সবথেকে গুরুত্বপূর্ণ উপাদান হলো নির্বাচন, তো সেই নির্বাচনটা আপনি করবেন না? তো একটা হয়তো কিছুটা হলে আমরা যদি সবাই মিলে সহযোগিতা করি সম্ভব, 2টা সম্ভবপর নয়। এই জন্য নুরুল হক নূর বলছে যারা আসলে জাতীয় নির্বাচনের আগে যারা আসলে গণভোটটা চাচ্ছে, তাদের ভিতরে এক ধরনের ধান্দাবাজির ক্যারেক্টার আছে, যে তারা আসলে বানচাল করতে চায় জাতীয় নির্বাচনটা। তবে আমি মনে করছি কেউ মনে করছেন গণ অধিকার পরিষদ বিএনপির সাথে ভিতরে ভিতরে জোট করেছেন, সেজন্য এখন বিএনপি সুরে কথা বলছে। কেউ বলতে কি জামাত ইসলাম মনে করছে। না, উনিই তো বললেন। আচ্ছা ঠিক আছে, ওনারটা বাদ দিলাম, উনি সবসময় স্বতন্ত্র ছিলেন, আওয়ামী লীগের সাথে যাননি, জামাতের সাথে যাননি, জাতীয় পার্টির সাথে যাননি, এরপরে আপনার বিএনপির সাথে যাননি, ভালো কথা, তিনি স্বতন্ত্র, তিনি সাইলেন্ট থাকুন। আমি বলি জামাতের কথা, জামাত 18 সালের নির্বাচনে কি ধানের শীষে ইলেকশন করে নাই? করছে। জামাত 1 থেকে 6 বিএনপির সাথে ছিল না। বিএনপির যত বিতর্ক বলেন, ওই আমার প্রশ্ন সেখানে না, আমি শেষ করি, মানে আপনারা কি জোরে যাচ্ছেন কিনা প্রশ্ন হচ্ছে ওই। হ্যাঁ, উত্তর দেব। আপনি নির্বাচন করতেই পারেন যদি কি। আসতেছি, দেখেন 1 থেকে 6 পর্যন্ত বিএনপির অনেক বিতর্ক, যেটা ভাই বলেন দুর্নীতিতে চ্যাম্পিয়ন বা অনেক কথা। কিন্তু কখন চ্যাম্পিয়ন হয়েছে? আওয়ামী লীগ যখন দুর্নীতি করতে করতে অবস্থা খারাপ, পরবর্তী বছর যে রিপোর্ট হয়েছে আওয়ামী লীগের সমস্ত অপকর্মের রিপোর্ট ওই বিএনপির আমলে চলে এসেছে। দুর্নীতিতে চ্যাম্পিয়ন বিএনপিকে দেখানো হয়েছে যে বিএনপির সময়ে দুর্নীতিতে চ্যাম্পিয়ন। বিএনপির সময় দুর্নীতিতে চ্যাম্পিয়ন বিএনপি হয়েছে না আওয়ামী লীগ হয়েছে? বরং ওই আওয়ামী লীগ হয়েছে বিএনপির সময় দুর্নীতিতে চ্যাম্পিয়ন, যে আওয়ামী লীগের আমলে এই ধরনের দুর্নীতি হয়েছে। মানে 5বারই কই 5বার হলো? 5বার কোথায় 5বার হয়েছে? আর তুমি আরে ধন্যবাদ। আমি একটু বিরতিতে যাচ্ছি, আসলে এখন আমি একটু বিরতিতে যাচ্ছি, বিরতির পর আবার আসবো। বিষয় নেই, না যদি ছোট্ট করে এক লাইন বলে আমি আসলে তাহলে তার উত্তর দিতে ভালো হবে। দেখেন, এই যে 3 মাস সময় আছে, 3 মাসের ভিতরে আসলে 2টা নির্বাচন সম্ভবপর নয়। যারা সুস্থ মস্তিষ্কের রাজনৈতিক মানুষ, রাজনীতিক, তারা এটা বোঝে। এক, দ্বিতীয়ত হলো যে এই সরকার দেখেন এখনো পর্যন্ত এই ফেসিবাদে
কাঠামোর কোনো পরিবর্তন করতে পারে নাই। তো যখন গণভোটটা আপনি আগে দিবেন, গণভোটটা বানচাল করার জন্য ব্যাপকভাবে কিন্তু আমার যারা আওয়ামী লীগের ফ্যাসিবাদী সিস্টেমের মধ্যে ছিল তারা কিন্তু তৎপর হবে। এতে করে যদি এই নির্বাচনটা বানচাল হয়ে যায়, নির্বাচন জাতীয় সংসদ নির্বাচনটা বানচাল হয়ে যায়। জাতীয় সংসদ নির্বাচন হলে করবে না, জাতীয় সংসদ নির্বাচন হলে সেটা তো একটা জাতীয় নির্বাচন, তাই না? তো সেই নির্বাচনে সব দলগুলোর কিন্তু সহযোগিতা থাকবে। আর গণভোটের বিষয়ে যেহেতু আমাদের মত পার্থক্য আছে, আমি একটা জাস্ট সমীকরণ আপনাকে দিই। সেটা হলো, মনে করেন যে বিএনপি তারা তো গণভোটের পক্ষে বা জাতীয় নির্বাচনের বিপক্ষে, তো তারা তো এই ভোটে যাবে না। তো বিএনপি বা অন্যান্য দল যারা আসলে ভিন্ন মতে আছে এই মুহূর্তে, যে একই দিনে জাতীয় নির্বাচন একই দিনে গণভোট, তারাও তো মনে করেন যে এটাকে অ্যাভয়েড করলো। বিএনপি আওয়ামী লীগের মতো বড় দল অ্যাভয়েড করলো, আমরা গেলাম না। জামাত ইসলাম, ইসলামী আন্দোলন সব মিলে 15% ভোট পড়লো। এই 15% ভোটে কি আপনি জুলাই জাতীয় সনদ পাশ করাতে পারবেন? তার মানে কি? তার মানে এই জুলাই জাতীয় সনদ পাশ করাতে হলে, ভোটের সংখ্যা বাড়াইতে হলে প্রত্যেকটা দলের সহযোগিতা লাগবে। আর ক্যান্ডিডেট, একটু শেষ করি, ক্যান্ডিডেট যারা, তারা কিন্তু দেখবেন গ্রামগঞ্জে ভোটারদেরকে নিয়ে যায় বাড়ি বাড়ি থেকে, তাই না? এই গণভোটে কি নিয়ে যাবে? যাবে না, যদি আলাদা সময় হয়। এই জন্য জাতীয় নির্বাচন এবং গণভোট একই দিনে হলে সবাই কিন্তু স্বতঃস্ফূর্ত ভাবে যারা প্রার্থী থাকবে সবাই কিন্তু ভোটারদেরকে নিয়ে যাবে। আর ভোটাররা গিয়ে কি করবে? তারা ওই জাতীয় নির্বাচনের যে প্রতীক, যে দলের পছন্দ সেই দলে ভোট দিবে, আবার জুলাই জাতীয় সনদের উপর ভোট দিবে। সব মিলে কি ভোট 70% প্লাস হয়ে যাবে। এইটা কেন জামাত ইসলাম বুঝতেছেন আমি জানি না, এটা বুঝতে হবে। আমি আশা করি যে তারা বুঝবে। আজকে এনসিপি বুঝেছে না? এনসিপি তো এতদিন বলছিল যে তারা মানে আগে গণভোট চায়, আজকে নাহিদ ইসলাম প্রেস ব্রিফিং করে বলেছে না একই দিনে হতে পারে। আমি মনে করি ইসলামী আন্দোলন বাংলাদেশ যারা ঐক্যমত কমিশনে বুঝেছিল, কিন্তু এখন জামাতের তালে তারা নাচতেছে। এখন জামাত ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশ তারাও পরিবর্তন হবে, আমাদের বিশ্বাস। যে আপনারাও নাহিদ ইসলামদের মতো ব্যাপারটা হলো এরাও তো আমাদের সাথে যখন আমাদের মঞ্চ উঠলো, সেখানে যে 3 দফা দাবি ছিল, পিআর, সংস্কার, বিচার, সেখানে কিন্তু তারা বক্তব্য রেখেছে। নুরুল বক্তব্য রাখছে আমাদের যারা পিআর চায় না লোয়ার হাউসে, তাদেরকে দাওয়াত দেয় নাই, বিএনপি দাওয়াত দেয় নাই। আবার আমরা কিছু এটা 26শে জুন, জামাত করল 19শে জুলাই, সেখানে কিন্তু বিএনপিকে দাওয়াত দেয় না। যারা পিআর এর বিপক্ষে তাকে দাওয়াত দেয় না, সেখানে কিন্তু এনসিপির এই যে গণ অধিকার যে ভোট দিচ্ছে, এই বক্তব্য দিচ্ছে নুরু। এখন ওরা কিন্তু প্রথম স্তরে পিআর এর পক্ষেই ছিল। আমরা যখন পিআরটা, গণভোটটা আমরা দাবি করছি, গণভোটটা কেন, যে আপনি যদি লোয়ার হাউসে পিআর না দেন, তাহলে কিন্তু যখন এটা বদরুল আলম বললো যে 71% মানুষ পিআর চায়, তখন এটা ওনারা বুঝতে চায় না, এটা আলোচনায় আনতে চায় না, আলোচনায় উঠে চায় না। কেন? একটা বড় শক্তির প্রভাবে উঠে চায় না। তখন আমরা বললাম যে এই পিআর পদ্ধতিটা, এইটা জনগণ চায় কি চায় না, এইটার উপরে গণভোট দেন। গণভোট পিআরের প্রথম আমরা দাবি করছি পিআরের উপরে গণভোট দেন। তখন যদি ছিল বিএনপি তো পিআরের পক্ষেই ছিল, গণভোটের পক্ষেই ছিল না। তারপরে যাই হোক, এই দাবি কাটতে করতে এরপরে জুলাই সনদ কেমন বাস্তবায়ন হবে, ওইটার উঠাইতে পারলো না। লোয়ার হাউসের পিআরটা এই কথাটা উঠাইতে পারলো না, উপরে একটা শক্তির প্রভাবে উঠাইতে পারলো না। এই জন্য আমি তখনই বলছি, আপনারা কিন্তু দেশে দ্বন্দ্ব বাজাবেন, আপনারা নিরপেক্ষ না, আপনাদের হাঁটু কোমর শক্ত না, আমরা মাজা ভাঙ্গা। এটা আমি ওইখানেই বলছি, ওই বক্তব্য ওই ঐক্যমত্য কমিশনে বলছি। সেখানে তারা বললো যে আপনারা একটা লিখিত চিঠি দেন এই বিষয় উঠানোর জন্য। আমরা লিখিত চিঠি দিলাম, সেটা সাইন করে রাখলো ঐক্যমত্য, কিন্তু সেটা আলোচনায় আনলো না। সর্বশেষ আমরা একটা পয়েন্টে ডিসিশন দিলাম, যেটি আমরা মানি না। এখন সেখানে ছিল কিন্তু গণভোটটা ছিল কিন্তু মূলত পিআর, লোয়ার হাউসে পিআর হবে কি হবে না এইটার উপরে। এখন সেই জুলাই কোথায়, এই আপনার ঐক্যমত্য সম্মেলনের যে জাতীয় জুলাই সনদে চলে গেছে। জুলাই সনদে কিন্তু আমাদের যে মাঠে যে আন্দোলন, তাতেও কিন্তু আছে জুলাই সনদের মধ্যে, গণভোটের মধ্যে পিআর পদ্ধতিটা ইনক্লুড করা, লোয়ার হাউসে পিআরটা, এটা কিন্তু আমাদের দাবি, এটা আমরা চালাইতেছি। এখন যেটা হলো যে আগে হইলে কি সুবিধা, এইটা যদি জনগণের কাছে বোঝানো যায় যে এই পয়েন্টে যদি আপনি একমত হন, তা বলবেন, বললে এই সুবিধা হবে। জনগণ প্রশ্ন করে আপনাকে ছোট করে দেই। প্রশ্নটা হচ্ছে, গণভোট এখন যারা চায়, উনি ওনার কথা হচ্ছে এটা অনেকটা অন্যায্য দাবি যদি বলি, উনি বলছেন এটা পাগলের দাবি। আর একটা ফিটনেস বিহীন সরকার, উনি বলছেন ফিটনেস বিহীন সরকার, দুইটা নির্বাচন। আমি প্রশ্নগুলো করে ফেলি, আপনি উত্তর দিতে সহজ। ফিটনেস বিহীন সরকারের পক্ষে দুটো নির্বাচন পরিচালনা করা সম্ভব না, একটা নির্বাচন করলে সহজভাবে করা সম্ভব। এই প্রশ্নগুলো উত্তর কি দিবেন যদি আমাকে এইভাবে বলেন? এরা হইল কি, আমি বলি, এরা এটাকে বাংলায় কথা বলে অকাল পক্ষ বোঝেন, আগে যেটা পাকার আগে যেটা পাকে। হ্যাঁ, এরা হলো এই যে এনসিপি, এই যে এগুলো অকাল পক্ষ দল, অকাল পক্ষ। এরা জামাতের মতো একটা এত বড় এই সংগঠন, বা ইসলামী আন্দোলন তো একটা বড় এই সংগঠন,
তার মধ্যে তার যে কেন্দ্রীয় নেতৃবৃন্দ জামাত বা আমাদের, ঠিক না, সেখানে কি তারা বলতে পারে পাগলের দল? এই কথা সাজে তার মুখে? সেদিন ছেলে পেলে, হ্যাঁ, এই কথা তার মুখে, এরা পাগলের দল যারা আগে চায়, যুক্তি দিয়ে বুঝেছেন এই পয়েন্ট আমরা আগে চাই। এই যে পাগল, আরেকটা নাহিদ বললো কি, এটা প্রতারণা করে, এইটা যারা জুলাই সিগনেচার করেছে তারা নির্বাচনে প্রতারণা করে, প্রতারণা করছে, রাজনৈতিক প্রতারণা, হ্যাঁ প্রতারণা করছে। তারপরে ভণ্ড বলে, প্রতারক বলে, তারপরে পাগল বলে, এই কথাগুলো এরা বলতেছে। মানে এটা বলে কেন? এগুলো সব সিট পার্টি হয়ে গেছে। 200 লোক নিয়ে এটা মিছিল করতে পারে না, 500 দূর 200 লোক হওয়া খুব কঠিন, এবং এতে কোনো জনগণের কোনো আছে কিনা সন্দেহ আছে। এই জন্য এক এক সময় একটা কথা বলে। এখন গেছে বিএনপিতে যদি 200টি আসন পায়, তাও তো নুরুরে যেভাবে নেস্তনাবুদ করে দিল তার আসনে, এদিক দিয়ে বলে দিল তোমরা নুরুর পক্ষে কাজ করো, অথচ এমন ভাবে তাকে আটকাই রাখলো, একেবারে অনেকটা ওই কি কয় বন্দির মতো, হ্যাঁ, বন্দি হিসেবে রেখে দিল তাকে। পুলিশও কোনো কাজ করে না, তাকে উদ্ধারের জন্য এইভাবে করে না, পরে উপর থেকে সিগন্যাল যাওয়ার পরে হয়তো তাকে মুক্ত করেছে। আজকে যারা 2-1টা আসনের জন্য এই যে তাদের সাথে যোগাযোগ করে, আপনি মনে করেন এমনি ছাড়িয়ে দেবে? তারা যদি আসন ছাড়তে কয়, ওখানে বিদ্রোহী প্রার্থী আসে না? ওখানে যারা দীর্ঘদিন পর্যন্ত 5 বছর 7 বছর বিএনপি নেতা কর্মীকে পালছে, সেই লোক ওখানে আসে না? এখন যে দিয়ে দিল, কেন্দ্রীয় দিয়ে দিল যে রাশেদ পাইবে ওখানে নমিনেশন, কিন্তু তারা কি বসে থাকবে? কাজে এই জন্য এরা আম সালা দুইটাই হারাবে। আরেকটা প্রশ্নের উত্তর দিয়ে আমি রাশেদ খানের যাবো, সেটা হচ্ছে নাহিদ ইসলামরা এখন বলছেন আগে গণভোট নির্বাচনের দিন চেয়েছে, এখন তারা গণভোট আগে হলো সমস্যা নেই, নির্বাচনের দিন হলো সমস্যা নেই, এই পজিশনে চলে আসছে। কেউ কেউ মনে করছেন যে তাদের মধ্যে আসন ভাগাভাগি বা সমঝোতা হচ্ছে। আপনাদের মধ্যেও যদি বিএনপির সাথে আসন সমঝোতা হয়, আপনারা সেই দাবি থেকে সরে আসবেন? এটা তো প্রশ্নই আসে না। বিএনপির সাথে আসন ভাগাভাগির কোনো প্রশ্নই আসতে পারে না। এই কারণে আমরা তো আওয়ামী লীগ আমলে বিএনপির সাথে অনেক অনেক বৈঠক করছি, তো সেখানে বলছে সবাই যত দল আছে সবাই আসন চায়, আপনারা তো চান না। আমরা আসনের তো রাজনীতি করবো না। আপনাদের একটা নিশ্চয়তা দেওয়া লাগবে যে আপনারা আওয়ামী লীগ হবেন না, আপনাদের বুদ্ধে আবার আন্দোলন আমাদের নামতে হবে না, এটা নিশ্চয়তা দেন। দুর্নীতি, সন্ত্রাস, চাঁদাবাজি, দখলবাজি এগুলো করবেন না, এইটা নিশ্চয়তা দিলে তারপরে আমরা সাথে আমরা যুগপৎ ভাবে আন্দোলন করতে পারি। ধন্যবাদ রাশেদ খান। কিন্তু সিটের কোনো আলোচনা আপনার সাথে আমরা করবো না। ধন্যবাদ রাশেদ খান। এই প্রশ্নটা যদি বলি যে আপনারা যদি জোটেও যান, কিন্তু আপনাদের ট্রাক মার্কায় আপনাদের নির্বাচন করতে হবে, এটা তো অবশ্য সিদ্ধান্ত হয়ে গেছে। আপনি কি মনে করেন বিএনপির সাথে জোটে গেলে আপনারা ট্রাক মার্কায় জিততে পারবেন? একটা প্রশ্ন। দ্বিতীয় কথা হচ্ছে, যদি আমি আশরাফ আলী আকনের কথা বলি, আপনারা আম ছালা দুটোই হারাবেন, বিষয়টা কি বলবেন? ভাইয়ের সাথে টক সাথে আসলে আমার প্রচন্ড হাসি লাগে, মানে এত হাসি আমি আসলে আর কথা বলতে পারি না। আর কেন? না কেন? আপনার কথাগুলো আমার মজা লাগে। হ্যাঁ, মজাই তো লাগবে। আম ছালা দুইটাই হারাবে এরা, আমি তো বলে দিলাম। আপনাকে সাক্ষী রেখে বললাম, এরা আম ছালা দুইটাই হারাবে। যাও দেখেন, ইসলামে কিন্তু এই ধরনের ভবিষ্যৎবাণী করা যায় না, এটা ইসলাম এলাও করে না। ভবিষ্যৎবাণী এটা হলো একটা আশঙ্কা। কেমনে হবে? এই নুরুল জাহান আটকাইলো, তোমার কি অবস্থা তোমার এলাকায় জানি তো আমি। নুরুল জাহান এইভাবে মারধর করলো, এই যাইতে পারে না এলাকায় বিএনপির কারণে। ওনার থেকে শুনে আসি, ওনার এলাকায় ওনার অবস্থান কি? আমি বললাম, পাগল ছাড়া কোনো সুস্থ মস্তিষ্কের মানুষ গণভোট আগে দাবি করতে পারে না, কারণ বাস্তবতা নাই। আর যিনি বাস্তবতা বোঝেন না, আমি বলবো সে পাগল, তাই না? সত্য তো, 3 মাসের ভিতরে 2টা নির্বাচন বাস্তবসম্মত। কেউ বলেছে? শুধুমাত্র চিপার উপর মানে গলা জোর দিয়ে বলবেন আগে আগে আগে, বলতে পারবে, কিন্তু কমিশন আগেই বলেছে বাস্তবসম্মত নয়। কিন্তু আবার নুরুল হক নূর তো আবার নির্বাচন জানুয়ারিতেও চাচ্ছে, তাহলে আরো এক মাস আগে চলে আসছে। এই সরকার, তাহলে ফিটনেস বিল সরকার দিয়ে আরো আগে কেমনে নির্বাচন করবে? ভাই তো আর আমরা তো ঐক্যমত্য কমিশনে গিয়েছি, ফাও আলোচনা 9 মাস ধরে, ফাও আলোচনা, এগুলো দরকারই ছিল না। তারা 9 মাস আগেই গণভোট দিতে পারতো, তাই না? তখন আর এই প্রসঙ্গ আসতো না। যেহেতু তারা বলছেন নোট অফ ডিসেন্ট থাকবে না, তাহলে আপনি কেন 9 মাস আগে গণভোটে গেলেন না? 9 মাস আপনি এই মানে সুযোগ সুবিধা নিলেন, আপনি রাষ্ট্রের অর্থ অপচয় করালেন, মানে কি? আমরা কেন 9 মাস আমরা অন্য কাজ না করে আমরা ঐক্যমত্য কমিশনে গিয়ে বসে থাকলাম ঘন্টার পর ঘন্টা, দিনের পর দিন? আমাদের সাথে তো প্রতারণা করা হয়েছে। ভাই তো ছিল মিটিংয়ে, দেখেন সরকারের পক্ষ থেকে হাজির করা হলো একই দিনে জাতীয় নির্বাচন, একই দিনে গণভোট। এক্সপার্টদের বলা হলো এক্সপার্টদের ওপিনিয়ন। তো ঠিক আছে, আমরা তখন মেনে নিলাম যে এক্সপার্টরা যেহেতু এই কথা বলছে। প্রথম দিন কিন্তু আকন ভাই একই কথা বলেছিল, এরপরের দিনে একই কথা বলেছে, মাঝখানে তারা প্রেস ব্রিফিং এ তাদের বক্তব্য পরিবর্তন করেছে। তো এই জন্য তো মঞ্জু ভাই কথা বলেছে না, ওইখানেই তো বলছি যে আমরা আগে চাই, গণভোটটা আগে চাই।
6টা দল একই সাথে আমরা বলেছি, আরো 2-1টা দল বলেছে। আমরা বলছি একেবারে আমরা গণভোট আগে আপনি চাই। বলেছেন যে আগে চান, হ্যাঁ। কিন্তু সরকার যদি সিদ্ধান্ত নিয়ে একই দিনে করে কোনো না সমস্যা না নাই। না, এটা বলছি না, এই কখনো আছে, না। এই বক্তব্য না, আছে ভাই। না, 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 আমি তুমি নিজে তো- আপনাকে ধন্যবাদ দিচ্ছি। আচ্ছা, আমি আচ্ছা, আপনাকে আমার মনে না, আছে এই না, বিষয়টা নিয়ে আমরা শেষ করি। পরে কথা আমি বলি। তো আপনাকে ধন্যবাদ আর না, বলছি, তা আপনি তো ভালো পারবো। বক্তব্য দিয়েছেন। আপনার- আপনার দাম এলাকায় দেয় আপনার না। অবস্থানের কথা বলে যে উনি যে অভিযোগটা করেছেন আম যাবে আসতেছি আমি, শোনেন। আমছাড়া দুটোই যাবে। না, আমসালাকে কি যাবে কি যাবে না সেটা তো আর আমি বলতে পারি না, সে বলতে পারে না। এটা কি হবে, আমি কার সাথে যাব, আমি তো এখনই বিএনপির সাথে চূড়ান্ত কোনো আলোচনা যাইনি। বিএনপির সাথে কি আমরা এখন আছি? না, বিএনপি 2022 সুরে সাল থেকে কথা আন্দোলন বলছেন, করেছি। ওনার বলছে বিএনপি সুরে কথা বলছেন। ভাই তো বুঝতেছে না, না, না। আমরা যে সময় হাসিনার বিরুদ্ধে বিএনপি সহ একতাবদ্ধ হয়েছে হাসিনার পতনের জন্য, সেই সময় তারা আওয়ামী লীগের ক্রিম খেয়েছে। ক্রিম খেয়েছে কেন বলতেছি, আমাদের সাথে একদবার আন্দোলনে আসে নাই। তারা যদি একদবার আন্দোলনে নামতো, হাসিনা 24 সাল পর্যন্ত ক্ষমতায় আরে থাকতে না, পারতো না। এক দফা আন্দোলন করছি না আমরা। কোথায় একা একা হাসিনার করছেন পদে তো? আমরাই তো, হাসিনার পদত্যাগ দাবি করি তো 50,000 লোক নিয়ে সবাই গেলাম আমরা একসাথে। সেটা তো আপনার- 24 কত সালে? কত হ্যাঁ? সালে? হ্যাঁ? কত সালে এটা? আরে এই সালে 4 তারিখ, এবং 4 তারিখ এখানে ঘোষণা আমি করছে বলতে চাই আপনি এই সালে কেন যাবেন? কালকের গ্রাহ হবে। আরে কালকের আপনি- গ্রাহ আপনি হবে যদি- গণভবন, ওইখানে দিয়ে বলছে আমাদের নায়েব আমির, কালকের গ্রাহ হবে গণভবন। হাসিনা যদি এই 24 সাল পর্যন্ত ক্ষমতায় না থাকতো, এই 2000 মানুষ কি হত্যাকাণ্ডের শিকার হতো? আমি বলতেছি ইসলামী আন্দোলনের শক্তি রয়েছে, সামর্থ্য রয়েছে। এই শক্তি সামর্থ্য যদি আমাদের সাথে আরো আগে থেকে একতাবদ্ধের জায়গায় আসতো, হাসিনা অনেক আগেই পড়ে যেত। তারা আসে নাই, তারা বলছে না। আমরা আলাদা আলাদা করবো, আলাদা থেকেছে। তাহলেই তো আমরা আমরা আলাদা একই থাকলে কি সাথে- হাসিনার এই, পতন হয়নি? এই শোনেন, একই সাথে শেষ ছিল করি। BNP ওটা শেষ করুক, আপনি একটু নোট রাখেন। শেষ করি। আমি অসংখ্যবার ইসলামী আন্দোলনের প্রশংসা করেছি, ভাই আমাকে ধন্যবাদও জানিয়েছে। আমি এখনো তো শোনেন, নাই তোমাকে, কিন্তু আমি শেষ আমসালা করে- শেষ হারাইও না করে দিই। দুইটা, এইটা হলো আমার তো ভয়। এখন ভাই আমি মনে হয় ওনার রাশেদ ভাইয়ের এই বক্তব্যটা জন্য শেষ আমার করি। হাসি লাগে, মানে ভাইয়ের সাথে টকশো করে আমি খুব আনন্দ পাই। গুড। তো যাই হোক, আমি আমিও পাই যেটা তোমার বলছিলেন। সাথে কথা। আচ্ছা, আমি যেটি বলছিলাম যে দেখেন, এই যে ইসলামী আন্দোলন জি। বাংলাদেশে যদি গণ অভ্যুত্থানের পরে আপনার যেগুলো সমাবেশ হয়েছে উদ্যানে, জামাতের আমরা দেখেছি, ইসলামী আন্দোলন দেখেছি, কত বড় সমাবেশ। এনসিপি কি এত বড় সমাবেশ কোথাও করতে পেরেছে? শহীদ মিনারে হয়তো 10,000 মানুষের একটা সমাবেশ করেছে, আর তাদের প্রোগ্রামের সম্ভবত 1 লাখ প্লাস। কি 1 লাখ? কত? সাংবাদিকদের ইটাই হলো 10 লাখ। আচ্ছা, হলো 10 লাখ। হ্যাঁ। ঠিক আছে, 10 লাখ, তাহলে তো আলহামদুলিল্লাহ ভালো। সেই এনসিপি জাতিসংঘ সফরে যায়, তাই না? আর ইসলামী আন্দোলনকে নেয় না। আমাদের যে সাংগঠনিক সক্ষমতা, এটা কি এনসিপির থেকে কম? আমাদেরকে নেয় না। তো এখন আপনি কি বলবেন? আবার এই সরকারের কাছে আপনি গণভোট আর সংস্কার প্রত্যাশা কিভাবে করেন, যে সরকার আপনার সাথে বৈষম্য করেছে? এনসিপির থেকে আমি যদি কম বলি, তাও 10 গুণ বড় দল ইসলামী আন্দোলন বাংলাদেশ। হ্যাঁ, সমালোচনা আলোচনা আমি করি, রাজনৈতিক কারণে অনেক কিছু বলা লাগে, সেও আমার বিরুদ্ধে বলে আমিও বলি, সেটা আলাদা কথা। কিন্তু ইসলামী আন্দোলন তো ছোট দল না। দেখেন, 4টি দলকে ডেকেছিল একবার, এবং সে সময় আইন উপদেষ্টা বলেছিল যে এই 4টি দল বাংলাদেশের সবচেয়ে বড় দল, বললো না? এরপরে তাদেরকে ম্যানেজ করা হলো। কে ম্যানেজ করলো? এনসিপি। এনসিপি বললো যে আমরা থাকবো, আমাদের বাইরে আর কাউকে আনা যাবে না। তো ইসলামী আন্দোলনের সাথে এ ধরনের আপনার প্রতারণা কি করে নাই সরকার? এখন বলছে ঠিক আছে, নাহিদ ইসলাম বলেছে যে পিয়ারের দাবি এনে জামাত ইসলাম প্রতারণা করেছে। এখন শুধু কি জামাত ইসলামের কে প্রতারক বানিয়েছে, ইসলামী আন্দোলনকে বানায় নাই? আমার কথা হলো যে দেখেন, রাজনীতিতে ভাই আমাকে বললো না যে আমসালা হারাবো, রাজনীতিতে কখনকার কে বন্ধু হয় বলা যায় না। এক সময় বাংলাদেশে ইসলামী আন্দোলন আর জামাতের মধ্যে চিরশত্রুতা ছিল, কেউ কেউ সহ্য করতে পারতো না। মঞ্চের ওয়াজ বলেন আর আপনি বলেন, রাজনৈতিক কর্মসূচি বলেন, জামাত বলতো ইসলামী আন্দোলনের বিরুদ্ধে, ইসলামী আন্দোলন জামাতের বিরুদ্ধে, এই ছিল। যদি জামাত কম বলতো, ইসলামী আন্দোলন সবচেয়ে বেশি বলতো। সেই তারা এখন বন্ধুত্ব হয়েছে না? এই বিএনপি এবং জামাত একসাথে ছিল না, একসাথে নির্বাচন করেছে না, ভাই বললো মন্ত্রিত্ব ভাগাভাগি করেছে না? সেই জামাতের সাথে, যে জামাত ধানের শেষে ইলেকশন করেছে, সেই জামাতের সাথে এখন ইসলামী আন্দোলন লেজুর বাঁধতেছে। তো আমি কি লেজুরের সাথে লেজুর বাঁধবো, নাকি মূলধনের সাথে লেজুর বাঁধবো? আমারে বলেন। জামাত তো লেজুর, তাই না? কারণ জামাত আগে অতীতে বিএনপির সাথে লেজুর বেঁধেছে, আর আমাকে ভাই বলতেছে জামাতের সাথে আসলে লেজুর বাঁধি। না, এটা তো তোমাকে বলা হয় না, এটা তো তোমাকে বলা হয় না। তুমি যেখানে গেছো, এখন তো লেজু শোনো, এইটা আমি মানে আপনাকে এখানে স্পষ্ট ক্লিয়ার যে আপনারা মূল দলের সাথে জোট করতে যাচ্ছেন। না, যারা আমি- আমি কার সাথে জোট করবো সেটা পরের কথা। না, আপনার But আমার প্রশ্ন হলো এখানে, আমি কি লেজুরের সাথে লেজুর বাঁধবো, নাকি ওই লেজুর যার সাথে, যে প্রধান শক্তিশালী লেজুর বেঁধেছিল, তার সাথে বাঁধবো? এখন বিএনপির সাথে আমাদের কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। একসাথে আন্দোলন ছিলাম আমরা, সংস্কারের 31 দফা দিয়েছি সবাই মিলে, জাতীয় সরকারের কথা বলা হয়েছে। জামাতের কি ওই সময় কোনো সংস্কারের দফা ছিল? যে সময় আমরা মাঠে ছিলাম,
জামাত কিন্তু কোনো সংস্কারের কথা বলে নাই। আজকে যারা অভ্যুত্থানের আগের থেকে সংস্কারের কথা বললো তাদেরকে বলা হচ্ছে সংস্কার বিরোধী, আর অভ্যুত্থানের পরে কি এমন হয়ে গেল অভ্যুত্থানের পরে সংস্কারের কথা বলে জামাত বলছে আমরা একমাত্র সংস্কারের পক্ষের লোক। হোয়াট ইজ দিস? ধন্যবাদ। বাকিরা এত বছর লড়াইটা করলাম কিসের লড়াই? আমরা জেল খাটি নাই। ভাই যদি আমাদের কথা বললেন বাংলাদেশে গণ অধিকার পরিষদের জন্ম না হলে হাসিনার পতন হইতো না, প্রমাণ করে ছাড়বো। 18 সালের কোটা সংস্কার আন্দোলন করেছিলাম, আমি সর্বপ্রথম অ্যারেস্ট হয়েছিলাম, 15 দিনের রিমান্ডের নির্যাতনের শিকার হয়েছিলাম। এত বেড়েছিল, এখনো কিন্তু স্বাভাবিকভাবে কথা বলতে পারি না, অনেক কষ্ট হয়, মাঝে মধ্যে গা হাত পা ব্যথা করে, রিমান্ডে নির্যাতন করেছিল। তো যাই হোক, এগুলো আর কার কাছে বলে লাভ? এদেশের মানুষ তো আসলে মানে ত্যাগের মূল্যায়নটা করে না, মনে রাখে না। এই দেখেন 18 সালে আমরা আন্দোলনটা সফল করলাম, এই জন্য কিন্তু 24 সালে আবার সেই 18 সালের কোটা সংস্কার আন্দোলনের প্রেক্ষাপটে 24 সালের গণ অভ্যুত্থান হলো। ভাইয়ের মধ্যে কি সেই কৃতজ্ঞতা, ভালোবাসা, ধন্যবাদ? আমি আসবো আপনার কাছে একটু। আমাদের কি আছে? কি আছে? আমরাই তারুণ্য যা দেখিয়েছি হাসিনার পতন করে দেখিয়েছি। এখন আর তোমাকে তারুণ্য নাই, এখন তোমরা নাই তোমাকে। আচ্ছা যে আসলে আলী, এখন আমি কি যে আপনাদের আমাদের জীবনে প্রশ্ন ধরিয়ে দেই ভাই, জি প্রশ্ন ধরিয়ে দেই। আপনারা ওনারা বলছেন যে সময় ওনারা আন্দোলন করেছেন, সংগ্রাম করেছেন, নির্যাতনের শিকার হয়েছেন, রিমান্ডের শিকার হয়েছেন, তখন আপনারা আওয়ামী লীগের ক্রিম খেয়েছেন। এইটা হলো একটা আওয়ামী লীগের ক্রিম খেয়েছেন। ওরা তো হাসিনার মা ডাকছে, নুরু হক নুরু দিয়ে মা ডাকছে না, যে আপনার মায়ের মতো দেয় কইছে না? হাসিনার মা ডাকা মানে কি? ওই ডাকছে কেন মা? আমরা নির্যাতিত তো হয়েছেন না, নিজে তো গণভবনে গেছে না, গণভবনে মা বলছে না হাসিনারে। আপনারা বাতাস করেন নাই? না, প্রশ্নই আসে না, বাতাস করবো কেন? কোনোদিন না। আপনার আমির কয়েকদিন আগে হাসিনাকে নিয়ে যে বক্তব্য দিয়েছে, কি হাসিনা হাসিনার সাথে দেখা করতে গেলাম, যাই দেখলাম যে তিনি তার কপালে দাগ পড়ে গেছে নামাজ পড়তে পড়তে। হাসিনার অনেক প্রশংসা করেছে। দেখা তো কোনোদিন জীবনে কেন। এখন ভাই আপনার কি মনে আছে আপনার উদ্যানের সমাবেশে আমি গিয়েছিলাম, হাসান মাহমুদ এসেছিল, আমাকে বারবার আওয়ামী লীগের বিরুদ্ধে, হাসান মাহমুদ আর শেখ স্বৈরাচারের বিরুদ্ধে বক্তব্য দিতে নিষেধ করা হচ্ছিল বারবার পিছন থেকে, এবং বলা হচ্ছিল, আমির ওইদিন আমাকে বলে যে আপনার কারণে আজকে আমার সার্বজনীন প্রোগ্রামটা নষ্ট হয়ে যাচ্ছে, আপনি এই ধরনের আওয়ামী লীগের বিরুদ্ধে বক্তব্য দিয়েছেন যে কারণে হাসান মাহমুদ আজকে স্টেজে উঠতেছেন। আমি তো বিব্রত হয়ে গেলাম। ইসলামী আন্দোলন বাংলাদেশ সেই প্রোগ্রামে কেন আপনি আওয়ামী লীগকে দাওয়াত দিয়েছিলেন? না, সেখানে তো তখন আওয়ামী লীগ এটা ছিল না, আমরা বিএনপি কে দাওয়াত দিয়েছি। আমাকে নিয়ে কথা বললে অনেক কিছু ভাই, বিএনপি কে তো দাওয়াত দিছি। প্লিজ এসব বললেন না। নুরুল হক নূরকে মা ডেকেছে এগুলো বলেন না ভাই। কি বলছ না? আর প্রতিকাইছে না, সে মা ডাকছে না, ভিতরে দেখে বলছ না আর মায়ের মতো। ওই সময় এটা প্রতিকাইছে। নুরুল হক নূর কোন নেতা ছিল না ওই সময়। আরে না, ওই সময় সে যাই ছিল, কিন্তু কোন নেতাও ছিল না, সাধারণ শিক্ষার্থী হিসেবে তিনি কিন্তু ভিপি নির্বাচিত হয়েছিলেন, কোনো পদে ছিলেন না। গণভবন ডাকছে না, গণভবনে গেছে। আমি যে কথাগুলো বললাম মিথ্যা বলেছি? এখন আপনারা তো হাসান মাহমুদকে ডেকেছেন। কিছু মিথ্যা বলেছো, সব সত্য বলো নাই, কিছু তোমার তথ্যে ঘাটতি আছে। মিথ্যা বলছো যে হাসিনার সাথে দেখা হয়েছে, তার কপালে দাগ পড়ছে। মহিলা ওই কপালে কোনোদিন দাগ পড়ে বলো? এটা দেখা। আর তো আমার বক্তব্য হয়তো কিছুটা মিসকোড হইতে পারে, বাট বক্তব্য এই লাইনে ছিল, এটা তো কোনো প্রশ্নই আসে। যাই হোক, এই লাইনেরই ছিল না, যে অনেক আমরা প্রশংসা করল একটা হাসিনা। বিএনপি আলাদা, বিএনপির আমার সাথে কাছে সময় নেই। বিএনপির সাথে অনেক বৈঠক করছি। এক মিনিট, বিএনপি যে ভাষায় কথা বলে, জি, ওরা হলো ভারতের ভাষায় কথা বলে, এরা হলো আওয়ামী লীগের ভাষায় কথা বলে। ওরা আবার এই বিএনপি শুরু নতুন নতুন কথা শিখছে আর কি। হ্যাঁ, যে আমরা বাতাস খাইছি, ক্রিম খাইছি, নাউজুবিল্লাহ মিন যালিক। আওয়ামী লীগের সাথে ক্রিম খাইলে আমাদের নায়েব আমিরকে বরিশাল যেভাবে মারধর করলো, আমাদের কেন্দ্রীয় সমাবেশের পর যে সমাবেশ হাসান মাহমুদকে নিয়েছিলেন, সেই সমাবেশের পরে তারপরে আচ্ছা, এরপরে আমাদের কেন্দ্রীয় সভাপতিকে যে পা উপরে টানাইয়া যেভাবে রিমান্ডে নিয়ে অত্যাচার করলো, ছাত্র আন্দোলন কেন্দ্রীয় সভাপতি সেক্রেটারি সহ 100 ছাত্র, 400-500 লোকদেরকে আমরা গ্রেপ্তার করলো এই আওয়ামী লীগ। সেইখানে আর আমাদের তো আওয়ামী লীগ ওইরকম কোনো ফ্যাক্টর মনে করতো না, যে এদেরকে যে এইভাবে করবো। বিএনপি জামাতকে ফ্যাক্টর মনে করতো, তারা ক্ষমতায় আসবে, আমরা যে ক্ষমতা আসবে মনে করতো না। এই জন্য আওয়ামী লীগ হয়তো আমাদের এইদিকে তাকাইয়া যে ওইভাবে ওর মতো মারমুখী কোনো অবস্থান নাই, কিন্তু মারমুখী অবস্থান তো নিয়েছে। এবং সবচেয়ে বড় একটা কি মজার ব্যাপার কি জানেন? ইসলামী আন্দোলন যেদিন যাত্রা শুরু করেছে 27 সালে 13ই মার্চ, এই দিন হাজার হাজার লোককে রক্তাক্ত হয়েছে, হাজার হাজার লোক গ্রেপ্তার হয়েছিল ওই শাপলা চত্বরে। এটা কিন্তু শাপলা চত্বরে। এই জন্যে এই যে মিথ্যা কতগুলো অজুহাত দিয়া একটা দীর্ঘদিনের পুরানো সংগঠন বা একটু বয়সের সংগঠন, তাদের মধ্যে এই যে কি বলে এই ভণ্ড বলা, অপবাদ দেওয়া, পাগল বলা, প্রতারক বলা, এটা সম্পূর্ণ রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত। ধন্যবাদ।